আওয়ামী লীগ এখন হয়ে গেছে আপনার স্বর্ণের টুকরা। যুদ্ধের গন্ধে ম ম করছে সারা বিশ্ব। ভেনেজুয়েলা থেকে গ্রিনল্যান্ড, ইরান থেকে পুরো ইউরোপ, এশিয়া, আফ্রিকা বা মহাসাগরের বুক, খুইয়ের মতো যেন ফুটছে সব। এমন সব ঘটনা ঘটছে চারপাশে। গত 2 বিশ্বযুদ্ধের আগেও এমন ভয়ঙ্কর সব ঘটনা ঘটেনি। অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর সব লক্ষণ প্রকাশ পেয়ে গেছে এরই মধ্যে। বিশ্ব যেন বসে আছে চরম এক সর্বনাশের অপেক্ষায়। জাতিসংঘ আজ একটা অকেজো প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। যে আইন দিয়ে বিশ্বকে শান্ত রাখার কথা ছিল, পরাশক্তিগুলো আজ সেই আইনের কপালে লাথি মেরে নিজেদের খেয়াল খুশি মতো চলছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন আর কূটনৈতিক আলোচনার টেবিল নয়, যুদ্ধের ময়দানই হয়ে উঠছে চূড়ান্ত ফয়সালার জায়গা। পৃথিবী এখন আর কোনো নিয়ম বা শৃঙ্খলার তোয়াক্কা তো করছেই না, বরং এক উন্মত্ত কসাইখানায় পরিণত হয়েছে, যেখানে কেবল ধারালো ছুরির দাপটই শেষ কথা। রাশিয়ার একটা বাণিজ্যিক জাহাজ মাঝ সমুদ্র থেকে তুলে নিয়ে তার ক্রুদের বিচার করার যে ধৃষ্টতা আমেরিকা দেখিয়েছে, তা গত 1 শতাব্দীতে কেউ দেখেনি। এটা স্রেফ আইন লঙ্ঘন নয়, এটা হলো আন্তর্জাতিক সার্বভৌমত্বকে প্রকাশ্যে চড় মারা। সমুদ্রের মুক্ত চলাচলের যে আন্তর্জাতিক নিয়ম ছিল, তাকে এক নিমিষেই ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। এর ফলাফল যে কতটা ভয়াবহ হতে পারে তা আমরা কল্পনাও করতে পারছি না। এর ঠিক কয়েকদিন আগেই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যেভাবে ফিল্মি স্টাইলে তুলে নিয়ে যাওয়া হলো, তাতে পরিষ্কার হয়ে গেছে এখন আর কোনো দেশের সীমানা বা রাষ্ট্রপ্রধান নিরাপদ নন। কোনো সার্বভৌম দেশের নির্বাচিত প্রধানকে এভাবে অন্য দেশে নিয়ে গিয়ে বিচারের মুখোমুখি করা আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়। এর মানে দাঁড়ালো, এখন থেকে পৃথিবীর কোনো সীমানা প্রাচীরই আর অলঙ্ঘনীয় নয়। এদিকে ইরানের আকাশে যুদ্ধের কালো মেঘ এখন আর শুধু গুঞ্জন নয়, এক ধ্রুব বাস্তব। ইরান ইসরায়েল সীমান্তের উত্তেজনা এখন বিস্ফোরণের অপেক্ষায়। অস্ট্রেলিয়া আর রাশিয়া তাদের নাগরিকদের দেশ দুটি থেকে দ্রুত সরিয়ে নিচ্ছে। মানে হলো, গোয়েন্দা রিপোর্ট বলছে যে কোনো মুহূর্তে বড় ধরনের হামলা শুরু হয়ে যেতে পারে। আমেরিকা আর ইসরায়েল যৌথভাবে ইরানের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় আক্রমণ চালানোর জন্য সব গুছিয়ে ফেলেছে। ইরানের তেল খনি থেকে শুরু করে ড্রোন তৈরির কারখানা সবই এখন টার্গেটের মধ্যে। ইরানও চুপ করে বসে নেই। তারা পাল্টা আঘাতের যে হুমকি দিয়েছে, তাতে মধ্যপ্রাচ্যের পুরো মানচিত্র বদলে যেতে পারে। এই যে এক একটা দেশের উপরে ঝাঁপিয়ে পড়ছে, এটা কেবল আঞ্চলিক কোনো ঝগড়া নয়, এটা হলো একটা গ্লোবাল চেইন রিয়াকশন, যা আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের খাদের কিনারায় নিয়ে গেছে। একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার, এই বিপদের দিনে আসলে কোনো রাষ্ট্র কারো আপন নয়। আমরা যাদের বন্ধু ভাবি, তারা আসলে সাময়িক স্বার্থের ভাগিদার। পাকিস্তান খুব বন্ধু হয়ে পাশে দাঁড়াচ্ছে না, দেখবেন বিপদ দেখলে দৌড় দিবে। ভারত যদি কখনো বাংলাদেশে হামলা করে বসে, ভাবছেন পাকিস্তান পাশে দাঁড়াবে? সে চিন্তা ভুলে যান। আন্তর্জাতিক সম্পর্কে আবেগ বা নিঃস্বার্থ ভালোবাসার কোনো জায়গা নেই। ভেনেজুয়েলার মাদুরোর জানের বন্ধু ছিল চীন আর রাশিয়া, কিন্তু যখন মার্কিন কমান্ডোরা তাকে তুলে নিয়ে গেল, তখন সেই বন্ধুরা কেবল দূর থেকে বিবৃতি দিয়েই খালাস। তারা এগিয়ে আসেনি তাদের বন্ধুকে বাঁচাতে, কারণ দিন শেষে পরাশক্তিগুলো তাদের নিজেদের ভূরাজনৈতিক লাভ ক্ষতির হিসেব কষে। ইউক্রেনকেও পশ্চিমা বিশ্ব সব দেব, শেষ পর্যন্ত পাশে থাকবো বলে রাশিয়ার সঙ্গে যুদ্ধের আগুনে ঠেলে দিয়েছিল। আজ ইউক্রেন একটা পরিত্যক্ত শ্মশান, সেখানে কেবল হাহাকার আর ধ্বংসস্তূপ। আমেরিকা এখন তাদের জন্য বরাদ্দ কমাতে শুরু করেছে, কারণ তাদের নতুন টার্গেট এখন অন্য কোথাও। এই যে দুধ দেখিয়ে ঘোল খাওয়ানোর রাজনীতি, এটা এখন সারা বিশ্বে চলছে। আজ আমেরিকা গ্রিনল্যান্ড দখলের নীল নকশা করছে, যা ইউরোপের শান্তিতে বড় এক ধাক্কা। আবার ভারতের মতো দীর্ঘদিনের পার্টনারের উপর 500% শুল্ক বসানোর হুমকি দিচ্ছে। এর মানে হলো, স্বার্থের প্রয়োজনে তারা নিজেদের ঘরের বন্ধুকেও পর করতে 1 সেকেন্ডও দ্বিধা করবে না। বিশ্ব রাজনীতির এই নতুন মোড় অত্যন্ত বিপজ্জনক। ভারত যখন রাশিয়ার থেকে তেল কেনার মতো স্বাধীন সিদ্ধান্ত নিতে চায়, তখনই তাদের উপরে খড়গ নেমে আসে। অর্থাৎ
পরাশক্তিগুলোর কথা না শুনলে এখন আর শুধু অবরোধ নয়, সরাসরি অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চলছে। এই জোরজার মুল্লুক তার নীতি যখন ডমিনেট করে, তখন ছোট এবং মাঝারি দেশগুলোর অবস্থা হয় তাসের ঘরের মতো। তো এই যখন পরিস্থিতি, বাংলাদেশের খবর কি? প্রশ্ন হলো, এই যে শকুনের থাবা চারিদিকে বিস্তৃত হচ্ছে, আমরা কি তার বাইরে? বাংলাদেশ কি বিদেশি কোনো অপশক্তির থাবা থেকে নিরাপদ? আমাদের কৌশলগত অবস্থান, আমাদের বঙ্গোপসাগর আর আমাদের ক্রমবর্ধমান অর্থনীতি আজ অনেকেরই ঈর্ষার কারণ। 18 কোটি মানুষের এই দেশটাকে যদি আজ আমরা সিনা টান দিয়ে চলার মতো যোগ্য না করি, তবে ইতিহাসের রাস্তা কুঁড়ে হারিয়ে যেতে সময় লাগবে না আমাদের। আমরা কি কোনো বড় শক্তির খেলার গুটি হতে চাই, নাকি নিজেদের ভাগ্য নিজেরা লিখতে চাই? প্রশ্ন সেখানে। বিচারহীনতার এই পৃথিবীতে বিচার চেয়ে সময় নষ্ট করা বোকামি। এখানে টিকে থাকতে হলে শক্তির বিকল্প নেই। ওসমান হাদি একটা কথা বলে গিয়েছিলেন, যা আজ আমাদের জন্য ধ্রুব সত্য বলে মনে হয়। প্রয়োজনে ঘাস খেয়ে হলেও অস্ত্র বানাও বাংলাদেশ। 2 বেলা পেট ভরে পোলাও মাংস খেয়েও যদি আপনার মাথার উপরে ছাদ না থাকে, বা আপনি যদি নিরাপদ না থাকেন, তবে সেই খাবারের কোনো মূল্য নেই। যুদ্ধের এই যুগে প্রস্তুতির অভাব মানেই হল নিশ্চিত দাসত্ব। সামরিক শক্তি বাড়ানো মানে শুধু ট্যাঙ্ক আর মিসাইল কেনা নয়, এটা হলো আপনার সক্ষমতার ঘোষণা। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা এমন হতে হবে যেন কোনো শত্রু আমাদের সীমান্তে আসার আগে হাজারবার ভাবে, হাজারবার কাঁপে। সিনা টান দিয়ে চলাটা বিলাসিতা নয়, এটা আমাদের বেঁচে থাকার অধিকার। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এন্টি মিসাইল সিস্টেম আজ আমাদের জন্য অত্যাবশ্যক। আমাদের প্রতিরক্ষা বাজেট নিয়ে যারা নাক সিটকায়, তারা আসলে জানে না যে দুর্বল থাকাই হলো শকুনকে দাওয়াত দেওয়া। 18 কোটি মানুষকে নিরাপত্তাহীনতায় রেখে শুধু মেগা প্রজেক্ট বা পলিটিক্স নিয়ে পড়ে থাকাটা হবে ইতিহাসের সবচেয়ে বড় ও আত্মঘাতী বোকামি। সবচেয়ে ভয়ের বিষয় হলো আমাদের অভ্যন্তরীণ বিভেদ। আমরা যখন নিজেরা কামড়াকামড়ি করি, তুচ্ছ রাজনীতি আর চেতনাবাজি নিয়ে মারামারি করি, তখন বাইরের শকুনেরা হাততালি দিয়ে হাসে। বিভক্তি হলো বিদেশি শক্তির প্রবেশের প্রধান দরজা। বিদেশি দালাল চক্র যারা দেশের ভেতরে বসে অন্যের এজেন্ডা বাস্তবায়ন করে, তাদের এখনই চিহ্নিত করে ঝেঁটিয়ে বিদায় করা উচিত। যুদ্ধের ময়দানে কোনো সস্তা আবেগ বা পাতানো বন্ধুত্ব আপনাকে রক্ষা করবে না। যখন মিসাইল আসবে, তখন আপনার রাজনৈতিক পরিচয় সেটি চিনবে না। রক্ষা করবে কেবল আপনার হাতের আধুনিক টেকনোলজি আর আপনার ইস্পাত কঠিন জাতীয় ঐক্য। তরুণ সমাজকে আধুনিক সামরিক প্রশিক্ষণের আওতায় এনে একটা বিশাল রিজার্ভ ফোর্স গড়ে তোলার কথা বলেন কেউ কেউ। অনেকে বলেন এটা সময়ের দাবি। দেশের প্রতিটি নাগরিককে এমনভাবে তৈরি করতে হবে যেন তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় দ্বিতীয় বাহিনী হিসেবে কাজ করতে পারে। মনে রাখবেন, অন্যের থেকে অস্ত্র কিনে আপনি বড়জোর একটা লড়াই লড়তে পারবেন, কিন্তু দীর্ঘমেয়াদী যুদ্ধ জিততে হলে নিজেদের প্রযুক্তি নিজেদেরই উদ্ভাবন করতে হবে। কোটি কোটি টাকা খরচ করে বিদেশের উপর নির্ভরশীল হওয়া মানে হলো এক ধরনের পঙ্গুত্ব। আমাদের মেধা আছে, আমাদের লোকবল আছে, আমাদের সক্ষমতা আছে। সেই মেধাকে কাজে লাগিয়ে দেশীয় ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে। শক্তিশালী দেশ হতে হলে নিজস্ব হার্ডওয়্যার আর সফটওয়্যারের কোনো বিকল্প নেই। অন্যথায় আমাদের অর্থ কেবল বাইরের দেশের পকেট ভারী করবে, কিন্তু আসল বিপদের সময় তারা চাবি বন্ধ করে দেবে। পরিশেষে আমরা কারো 1 ইঞ্চি জমিও চাই না, কারো উপর দাদাগিরিও করতে চাই না, কিন্তু আমাদের 1 ইঞ্চি মাটিও যেন কোনো বিদেশি শকুনের লালসার শিকার না হয়, সেই সক্ষমতা অর্জন করতেই হবে। বিশ্ব রাজনীতির এই ভয়াবহ ঘূর্ণিবর্তে টিকে থাকতে হলে আমাদের দরকার ভারসাম্যপূর্ণ কূটনীতি এবং শক্তিশালী সামরিক ভিত্তি। পৃথিবীটা খুব দ্রুতই ব্লকে ব্লকে ভাগ হয়ে যাচ্ছে। এই ভাগাভাগির খেলায় আমরা যেন নিছক শিকার না হয়ে নিজেদের অবস্থান শক্ত করতে পারি, সেই প্রস্তুতি এখন নিতে হবে। নিজেরা শক্তিশালী না হলে বিশ্ব রাজনীতির কোনো টেবিলে আমাদের কথা কেউ শুনবে না। বাংলাদেশ যদি আজ সিনা টান দিয়ে দাঁড়াতে না পারে, তবে আগামীর পৃথিবী আমাদের কোনো ক্ষমা করবে না। সময় ফুরিয়ে আসছে, ঘড়ির কাঁটা দ্রুত ঘুরছে। এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার, এখনই সময় নিজেদের দুর্গ গড়ে তোলার। আওয়ামী লীগ এখন হয়ে গেছে আপনার স্বর্ণের টুকরা। আগামী জাতীয় নির্বাচনের রেজাল্টকে ক্ষমতায় কে যাবে, এই প্রশ্নটার সমাধান আওয়ামী লীগের যে ভোট ব্যাংক আছে সেটা।
গণমাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগকে নিয়ে দিনরাত সমালোচনা করলেও আওয়ামী লীগের ভোটে আসলে এখানে ফ্যাক্ট তৈরি হবে। আর এটা বিএনপি যেমন বলছে, জামাত ইসলামও বলছে, এনসিপিও বলছে, প্রত্যেক দলকে নিয়েই বা সোশ্যাল মিডিয়াতে আসা বিভিন্ন বক্তব্য স্পষ্ট প্রমাণিত যে সবাই আওয়ামী লীগের ভোটগুলো চায়। তবে আওয়ামী লীগকে দলেও ভিড়াতে চায়, কিন্তু সবকিছুতে প্রত্যেকটা দলের একটা এথিক্স ঠিক আছে। আওয়ামী লীগ করছে কিন্তু কোন রকম অন্যায় করে নাই, কোনো অপরাধী না, কোনো মামলার আসামি না, ভুয়া মামলা দেওয়া হয় নাই, সন্ত্রাসী না, বা এলাকাতে তেমন কোনো মানুষের উপর জোর জবয় অন্যায় এগুলা করছে এরকম না, কিন্তু ভালো মানুষ আওয়ামী লীগ করছে, এই মানুষটা আমাদের দলে আসতেই পারে। এই সিটটা সবাই ডাকছে, জামাতও ডাকছে, বলছে না যে আসেন আসেন আমরা সব দায়িত্ব নিব, বিএনপিরও জামাত ডাকছে। তো এই প্রথমবারের মতন প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষে খুব শক্ত একটা বয়ান দিয়েছেন আমার খুবই পছন্দের একজন মানুষ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং চাঁপাইনবাবগঞ্জ ৩ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি হারুন রশিদ সাহেব, যিনি আওয়ামী লীগের সময় এমপি ছিলেন, এমনকি সংসদে মোটামুটি অনেক কথা বলতেন, কোরআন সুন্নাহকেও কিছুটা রেফারেন্স করে তিনি বেশিরভাগ সময় কথা বলেন, রাজনীতির মাঠে ব্যাপক জনপ্রিয়। তো তিনি একটা হুঁশিয়ারি দিয়েছেন, কোনটা? মামলা ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে থানা ঘেরাও করব। কেন আসলে এই প্রেক্ষাপটটা আসলো? উপরে আমরা যা দেখছি, ভেতরে নির্বাচনের আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা ব্যাপক ধরপাকড় চলছে। তো যারা অন্যায়কারী তাদের ধরবে, কিন্তু ধরেন সন্দেহমূলক ওই মামলার 53 নম্বর আসামি, 152 নম্বর আসামি একটা মামলার মধ্যে নিয়ে ঝুলাই দেওয়া, বিস্ফোরক মামলায় দেখাই দেওয়া, জুলাই আগস্টে হত্যা মামলায় ঢুকাই দেওয়া, এই ঘটনাগুলা মামলা বাণিজ্যকারী যারা তারা কিন্তু অহরহ করছেন। আর এতে হচ্ছে কি, অনেক ভালো মানুষ তারা পাঠে পড়ে যাচ্ছেন, তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হচ্ছে, অর্থাৎ মামলা বাণিজ্যের একটা খেলা চলছে। তো এই ইস্যুকে সামনে রেখেই আমাদের হারুন ভাই বলছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এবং প্রতীক নাই, আওয়ামী লীগ ভোট করছে না, এখন তারা কাকে ভোট দিবে এটা তাদের ব্যাপার, জামাত ইসলামকে দিবে নাকি বিএনপিকে দিবে। কিন্তু কেউ যদি এমপি হারুনকে ভোট দিতে চায় আর যদি জামাত বলে যে আওয়ামী লীগ করে তাকে ধরেন, এরকম দুই একটা ঘটনা ঘটেছে। অর্থাৎ ধরেন আওয়ামী লীগের কোন নেতা হারুন ভাইকে সাপোর্ট করতেছে, তো প্রশাসনের কাছে জামাতের কোন নেতা গিয়ে বলছে ভাই এই লোক তো আওয়ামী লীগ করে, নির্বাচনে প্রচার প্রচারণা করতেছে, তারা ধরেন। সম্ভবত এরকম কিছু হয়েছে, এটা হারুন ভাই বলছে যে ওনার কানে আসছে। তো তার বক্তব্য আমি খুব তীব্রভাবে বলছি, যার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নেই, এর বাইরে যেন কাউকে হয়রানি না করা হয়। এর বাইরে যদি কাউকে হয়রানি করা হয় তাহলে জনসাধারণকে নিয়ে থানা ঘেরাও করব। এই মুহূর্তে আওয়ামী লীগের নেতারা আমার মনে হয় যে এই বক্তব্যটা শুনে খুবই খুশি হয়েছেন, কারণ সারা বাংলাদেশে যে ধরপাকড় চলছে আওয়ামী লীগের কমিটিতে ছিল কিন্তু অপরাধী না। এই যে সিলেটের যে বানিয়াচং হবিগঞ্জের ঘটনার প্রেক্ষাপটটা তো জানেন, এই ছেলেটা জুলাই অভ্যুত্থানের একজন সমন্বয়ক, সাবেক ছাত্রলীগ নেতা, 2023-এ একটা কমিটিতে তার নাম ছিল। তো যখন পুলিশ গ্রেপ্তার করছে সেই কমিটিতে যাদের নাম আছে সবাই ধরতেছে। মাহাদি খেপছিল, সে তখন ছিল আওয়ামী লীগ, কিন্তু জুলাই অভ্যুত্থানে তো সে সমন্বয়ক, সে অভ্যুত্থানের পক্ষে কাজ করছে, এখন কমিটিতে নাম আছে দিকে আপনি তারা ধরবেন? এরকম একটা ফ্যাক্ট কিন্তু তৈরি হয়েছে। তো এই যে গ্রেপ্তারগুলো হচ্ছে এগুলার কারণেই আমার মনে হয় যে হারুন ভাই যে এলাকায় নির্বাচন করছেন, তো নির্বাচনী প্রচার প্রচারণা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তারা কানেক্ট হয়েছেন। তো সেই বিষয়টাকে সামনে রেখে হারুন ভাই বলছেন এই শহরে কিংবা এই দেশে আওয়ামী লীগের লোকজন বসবাস করছে, সবাই কি অপরাধ করেছে? আওয়ামী লীগের সময় আমরা বাড়িতে বসেছিলাম, তবুও আমাদের নামে নাশকতার মামলা হয়েছে। তাই এখন যারা নিরপরাধ, কোনো অপরাধের সঙ্গে জড়িত নয়, তাদের যদি মিথ্যা মামলা দিয়ে ধরে নিয়ে যাওয়া হয় তাহলে পার্থক্যটা কোথায়? আমি ভিডিওর প্রথমে বলছিলাম হারুন ভাইরা আমার আগে থেকে ভাল লাগে। কেন ভাল লাগে? ন্যায় ভিত্তিক যৌক্তিক কথা বলেন। আওয়ামী লীগের সময় বলছেন, আওয়ামী লীগের সময় তিনি সংসদে অনেক কথা বলতেন। তো থাকে না যে মানুষ আসলে রাজনীতিবিদদের কাছে কি চায়, কোন মানুষ এখন পলিটিক্যাল মানুষ যারা ধান্দায় ঘুরে, তুমি বিএনপির সময় এটা করছো, আমি আওয়ামী লীগের সময় এটা করছি, এই খবর আছে, এ আছে, সে আছে, এগুলো একটা ধান্দাবাজ গ্রুপ আছে। কিন্তু সাধারণ মানুষ চায় কি, এলাকার একটা ভালো মানুষ তারা যখন মামলা দিয়ে ফাঁসানো হয়, প্রতিবাদ করার জন্য হয়তো সাহস করে রাস্তায় নামে না, কিন্তু অন্তর থেকে ঘৃণা করে। এরপরে যখন ওই মানুষটার বাটাম দেওয়া হয় তখন পরে সবাই এলাকাতে মিষ্টি বিতরণ করে। এটাই তো বাস্তবতা। সো হারুন ভাই যেই ঘোষণা দিয়েছেন এটাকে এক একজন এক একভাবে নিচ্ছেন, কিন্তু আওয়ামী লীগের ভোটের জন্য সবাই কিন্তু বলছে যে থানায় প্রোটেকশন দিবেন, জামাত বলছে প্রোটেকশন দিবে, জামাতে যোগ দিলে। এখন আওয়ামী লীগের নিয়ে সবাই চাচ্ছে, কারণ ক্ষমতায় যাইতে আওয়ামী লীগের ভোটটা এখানে ফ্যাক্ট, অন্য কিছুই না। দেখা যাক কি হয়। ভালো থাকুন।